দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। শারীরিক অসুস্থতার কারণে ব্যাংশালে সিবিআই এর বিশেষ আদালতে হাজিরা দিতে পারছেন না সুজয় কৃষ্ণ ভদ্র। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষ সিবিআই কে চিঠি দিয়ে বিষয়টি জানিয়েছে। সুজয় কৃষ্ণ ভদ্র তিনি শারীরিক অসুস্থতার কারণে তিনি হাজিরা দিতে পারছেন না ব্যাংশালে সিবিআই এর বিশেষ আদালতে। নিয়োগ দুর্নীতি মামলায় গত কয়েকদিন আগে ইডির করা মামলায় নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইডির করা মামলায় জামিন পান কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। এবং এই সুজয় কৃষ্ণ ভদ্রকে কলকাতা হাইকোর্টের সেখানে তাকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয় এবং বেশ কিছু শর্ত রাখা হয়। তার মোবাইল নম্বর পরিবর্তন করা যাবে না, পাশাপাশি নিম্ন আদালতের যে এলাকা সেই এলাকা তিনি ছাড়তে পারবেন না। বেশ কিছু শর্তে তাকে জামিন দেওয়া হয়। তবে আজ ব্যাংশাল কোর্টে তার হাজিরা দেওয়ার কথা থাকলেও হাজিরা দিতে পারছেন না শারীরিক অসুস্থতার কারণে, এমনটাই সিবিআইকে চিঠি মারফত জানিয়েছেন তিনি। অসুস্থতার কারণে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দেওয়া সম্ভব নয় জানিয়েছেন সুজয় কৃষ্ণ ভদ্র। নজর রাখবো বাংলাদেশের খবরে। সংক্ষিপ্ত সফরে ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। পরিবর্তিত পরিস্থিতিতে এই প্রথম ঢাকায় ভারতের কোনো উচ্চ আধিকারিক বিদেশ সচিব হওয়ার পর মিশ্রির প্রথম ঢাকা সফরও এটি কূটনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। সংক্ষিপ্ত সফরে ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। বিদেশ সচিব হওয়ার পর মিশ্রির প্রথম ঢাকা সফর এটি কূটনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। জয়ন্ত চৌধুরী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। জয়ন্তদা, বিদেশ সচিব হওয়ার পর মিশ্রির প্রথম ঢাকা সফর বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে কতটা তাৎপর্যপূর্ণ? ব্যক্তি হিসেবে বিবেকশ্রীর যাওয়াটা থেকেও এখানে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তুমি যেটা বললে সেটা হচ্ছে বাংলাদেশের এই অস্থির এখন যে পরিস্থিতি যেটা তৈরি হয়েছিল গত 8ই আগস্ট শেখ হাসিনা ভারতে চলে আসার পর এবং সেখানে রাজনৈতিক আশ্রয় পাওয়ার পর খুব স্বাভাবিকভাবে হাসিনা বিরোধী যে শক্তি সেখানে অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করেছে বা প্রশাসন তৈরি করেছে, তার সঙ্গে ভারতের বিরোধ প্রায় প্রকাশ্যে হয়ে এসে পড়েছিল। এরই সঙ্গে যখন অতি সম্প্রতি সংখ্যালঘু নির্যাতনের ঘটনাগুলো সামনে আসছে তখন দুদেশের সম্পর্ক প্রায় তলানিতে। সেই সময়ে দাঁড়িয়ে আলোচনা, দুই দেশের যখন আলোচনা প্রায় বলবো না বন্ধই হয়ে গেছিল, অন্তত অগস্টের পর থেকে এই প্রথম একটা আলোচনা সরকারি স্তরে দুই দেশের দ্বিপাক্ষিক আলোচনার একটা সূচনা হতে চলেছে আজকের এই বৈঠক থেকে। আজকের এই বৈঠক যদিও কূটনৈতিক স্তরে ভারতের বিদেশ সচিব থাকবেন, ওইদিকে বাংলাদেশেরও বিদেশ সচিব থাকবেন। এই দুজনের মধ্যে আলোচনা হবে, এখন দুদিন ধরে এই আলোচনা হবে। খুব স্বাভাবিকভাবে আমরা মনে করছি এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, সেখানকার সংখ্যালঘু নির্যাতন এবং ধর্মীয় অসহিষ্ণুতার যে বাতাবরণ তৈরি হয়েছে তার একটা পরোক্ষ চাপ যেহেতু প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলার ওপর বা পশ্চিমবঙ্গের ওপর এপার বাংলায় পড়ে, তার ফলে আমাদের একটা বাড়তি আগ্রহ রয়েছে যে আমরা চাইবো যে এই অবস্থাটা যত শীঘ্র সম্ভব একটা মীমাংসার দিকে যাক, একটা শান্তি বজায় থাকুক। তো এই দুই দেশের আলোচনা সেক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ যে এই কূটনৈতিক স্তরে আপাতত খুব সম্ভবত এই বিষয়গুলোই পাবে, যে যাতে করে বাংলাদেশের সঙ্গে কিন্তু ভারতের কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি বাংলাদেশ ভীষণভাবে ভারতের ওপর কিন্তু অর্থনৈতিক বিভিন্ন কারণে খুবই তাদের প্রয়োজন। তো সুতরাং সেক্ষেত্রে বাংলাদেশেরও যথেষ্ট স্বার্থ রয়েছে যদি তারা এই পরিবেশটাকে যদি পুনরুদ্ধার করতে না পারে তাহলে তারাই সংকটে আরো পড়বে, তাদের সেই সংকট ঘনীভূত হবে। সেই প্রেক্ষিতে আজকের এই বৈঠক সেই অর্থে বলতে গেলে এই প্রথম একটা ব্যবস্থা কাটার ইঙ্গিত পাওয়া গেল। ধন্যবাদ জানাবো জয়ন্তদা আপনাকে। কূটনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। সংক্ষিপ্ত সফরে ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি। পরিবর্তিত পরিস্থিতিতে এই প্রথম ঢাকায় ভারতের কোনো উচ্চ আধিকারিক বিদেশ সচিব হওয়ার পর
মিস্ত্রির প্রথম ঢাকা সফর ও কূটনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে ঢাকায় বিদেশ সচিব পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক। বাংলাদেশে এই অস্থির পরিস্থিতির মধ্যে তার ঢাকা সফর যথেষ্টই গুরুত্বপূর্ণ, কারণ গত কয়েকদিন ধরে আমরা দেখেছি বাংলাদেশে যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেই আজ কিন্তু এ রাজ্যেও পড়েছে এবং ভারতেও পড়েছে। বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যেখানে সংখ্যালঘু হিন্দুদের ওপর নিপীড়নের যে খবর বারবার সামনে এসেছে। আমরা দেখেছিলাম যে শেখ হাসিনা তিনি দেশ ছাড়ার পর যখন মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং তারপরেই কিন্তু সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতন বাড়ে। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক সম্পূর্ণা গোস্বামী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সম্পূর্ণাদি, এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের যে পরিস্থিতি, এই মুহূর্তে যে অস্থির পরিস্থিতি, গত 8ই আগস্ট থেকে এই পরিস্থিতিতে ঢাকায় ভারতের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি অত্যন্ত গুরুত্বপূর্ণ তার সফর। মূলত এই পরিস্থিতিতে ঢাকায় যাওয়া ভারতের কোনো উচ্চ আধিকারিকের কতটা তাৎপর্যপূর্ণ এই বিষয়টি আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, ডেফিনেটলি খুবই তাৎপর্যপূর্ণ। তার কারণ হচ্ছে আমাদের একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশ এবং ভারত উভয়েরই একে অপরের প্রতি একটা ডিপেন্ডেন্সি আছে, যদিও বাংলাদেশের ক্ষেত্রে ডিপেন্ডেন্সিটা অনেক বেশি, এবং দুটো দেশেরই একে অপরের ক্ষেত্রে একটা স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট আছে। এবং আরো একটা বিষয়, যেভাবে হিন্দু মাইনরিটিসদের ওপর ওখানে আক্রমণ হচ্ছে, এবং আমরা জানি যে ইন্ডিয়া কিন্তু বরাবর হিউম্যান রাইটস ভায়োলেশন বা গণতন্ত্র এই বিষয়গুলো নিয়ে সরব হয়েছে আন্তর্জাতিক স্তরে এবং দক্ষিণ এশিয়াতেও। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমার মনে হয় আজকের এই যে বৈঠক, এই বৈঠকের মধ্যে ঠিক যেভাবে দ্বিপাক্ষিক সম্পর্কের যে দিকগুলো, অর্থাৎ বাণিজ্য, ট্রেড বা ইন্ডিয়ান প্রজেক্ট বাংলাদেশে, ট্রানজিট, এই বিষয়গুলো যেমন খুবই গুরুত্বপূর্ণ দিক, ঠিক সেভাবে কিন্তু ইন্ডিয়া চেষ্টা করবে ডায়ালগের মাধ্যমে কিন্তু হিন্দু মাইনরিটিসদের ওপর যে অ্যাট্রোসিটি হচ্ছে সেই জায়গাটাকে সিকিউর করার বা এনশিওর করার। এবং আমার মনে হয় যে যেভাবে কিছু রাজনৈতিক ফ্যাকশনস বাংলাদেশে তারা যেভাবে অ্যান্টি ইন্ডিয়ান জিগির তুলছে এবং মানুষের মধ্যে ভারতের প্রতি যে সম্মান বাংলাদেশের মানুষের রয়েছে সেইটাকে নষ্ট করার যে প্রচেষ্টা, এবং তার মাধ্যমে দুটো দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে যে তীর ধরানোর চেষ্টা করা হচ্ছে, সেই জায়গাটাও আমার মনে হয় যে আজকের এই বৈঠকের মাধ্যমে কিন্তু কিছুটা হলেও মনিটর করা এবং ডায়ালগের মাধ্যমে কিন্তু সেটাকে কন্ট্রোল করার একটা প্রচেষ্টা ভারত ডেফিনেটলি করবে। এবং দেখুন, আমাদের আরো একটা জিনিস বুঝতে হবে যে বাংলাদেশ কিন্তু ভারতের ওপর যথেষ্ট ডিপেন্ডেন্ট অর্থনৈতিকভাবে। তো আমাদের হাতে ওয়েপন্স অনেক আছে। যদি এই অ্যান্টি ইন্ডিয়ান সেন্টিমেন্টস চলতে থাকে এবং যেভাবে সেখানে ভারতের কিছু অংশ দখল করে নেবার যে জিগির তোলা হচ্ছে, সেই জায়গাগুলোকে নষ্ট করার বা সেই জায়গাগুলোকে প্রতিহত করার যথেষ্ট ডিপ্লোম্যাটিক ওয়েপন্স কিন্তু ইন্ডিয়ার আছে। সেটা সামরিক শক্তি হোক, সেটা অর্থনৈতিক শক্তি হোক, এবং ডিপ্লোম্যাটিক কূটনৈতিক কিছু শক্তি হোক। তো আমার মনে হয় যে আজকের এই বৈঠকটা কিন্তু অনেকগুলো দিককে কিন্তু অ্যাড্রেস করবে। অনেক ধন্যবাদ জানাবো সম্পূর্ণাদি আপনাকে। অধ্যাপক আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণা গোস্বামী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। বাংলাদেশের আন্দোলন পূর্ব পরিকল্পিত দাবি শেখ হাসিনার। যুক্তরাজ্য আওয়ামী লীগকে শেখ হাসিনার বার্তা, মোহাম্মদ ইউনূস খুনি, তাঁর বিচার চাই, এমনটাই বললেন হাসিনা। এবং পাশাপাশি বাংলাদেশের অগ্রগতি ব্যাহত করার জবাব খুনি ইউনূসকে দিতে হবে। অডিও বার্তায় তিনি ঠিক কি বলেছেন শোনাবো। 7 তারিখ থেকে যে কোটা আন্দোলন শুরু হয়, এটা কোনো ছাত্র জনতা আন্দোলন ছিল না। এটা ছিল তার মেটিকুলাসলি ডিজাইন করা একটা পরিকল্পিতভাবে আন্দোলন, যার মাধ্যমে আমাকে ক্ষমতাচ্যুত করে এবং তার মাস্টার মাইন্ড দিয়ে সে পরিকল্পনা করেই এটা করেছিল। কথাটা বাস্তব, কারণ কোনো কোটা ছিল না, সব দাবি মানা হয়ে গেছিল। কিন্তু দাবি মানার পরেও কেন আন্দোলন চলে? আর এই আন্দোলনের কোনো নেতা কিন্তু খুঁজে পাওয়া যায়নি। যেখানে একটা গভীর চক্রান্ত, সেটা বোঝাই যাচ্ছিল। ওই চক্রান্তটা সে মেটিকুলাসলি করেছিল। তার চক্রান্ত 1, 2, 3 অর্থাৎ ABC এভাবেই তার পরিকল্পনা করা। প্রথমে আন্দোলন সে
সফল করলো, এরপর সব জ্বালা পোড়াও। জাতির পিতা বঙ্গবন্ধু ইউনুস তো নিজেই একটা মাস্টার মাইন্ড খুনি, তার এজেন্ট সব জায়গায় আছে। প্রত্যেক জায়গায় তারা ঠিক করে দেয় কোন সংবাদ যাবে কোন সংবাদ যাবে না। এই যে বাংলাদেশে এত ঘটনা ঘটে যাচ্ছে, প্রায় 1 কোটির মতো প্রতিষ্ঠান শুধু অগ্নিসংযোগ করে ধ্বংস করা হয়েছে। ইন্ডাস্ট্রি, হোটেল, 5 স্টার হোটেল থেকে শুরু করে কোনো কিছু বাদ যায় নাই তাদের আক্রমণ থেকে। কেউ কি কোনো একটা নিউজ দিতে পেরেছে? কেউ কি কোনো সংবাদ দিতে পেরেছে? দায় মুক্তি দিয়ে আমাদের মাস্টার মাইন্ড খুনি ইউনুস সাহেব এটাই প্রমাণ করেছে যে এরা সব অপরাধী। এই সমস্ত অপরাধ তারা করেছে, একই সাথে মিছিল করেছে, ক্লোজ রেঞ্জে গুলি করা হয়েছে, মানুষ মারা হয়েছে। 15 জুলাই থেকে যে হত্যাকাণ্ড, ছাত্র হত্যা মিছিলে, পুলিশ হত্যা, রাজনৈতিক নেতাকর্মী হত্যা, সাংবাদিক হত্যা, সংস্কৃতকর্মী হত্যা, যতগুলি হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডগুলি এবং যতগুলি অগ্নিসংযোগ হয়েছে সেগুলি যারা সংগঠিত করেছে পূর্ণ তদন্ত করে তাদের বিচার করতে হবে। আর এই মিথ্যা মামলাগুলি যাদের বিরুদ্ধে দেওয়া হয়েছে সব মামলা প্রত্যাহার করতে হবে। 15 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত যাদের দায় মুক্তি দেওয়া হয়েছে, এই দায় মুক্তি দেওয়ার কোনো অধিকার নেই, তাদের বিচার করতে হবে। কেন বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করা হলো, সেই জবাব এই খুনি ইউনুস, ফ্যাসিবাদ, স্বৈরাচার তাকে দিতে হবে, সেই জবাব তাকে দিতে হবে। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আশিস দাস, শেখ হাসিনার এই বার্তা এবং যেখানে সেক্ষেত্রে কি তিনি আবারও রাজনীতিতে ফিরতে চাইছেন, এখনো পর্যন্ত এই বার্তায় মোহাম্মদ ইউনুসের প্রশাসনের তরফে কি কিছু বলা হয়েছে? দেখো, শেখ হাসিনা যে রাজনীতিতে থাকতে চাইছেন, বাংলাদেশে ফিরতে চাইছেন, বাংলাদেশের রাজনীতির নেতৃত্ব দিতে চাইছেন, এই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছিল যখন 1 ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালিদের উদ্দেশ্যে তিনি একটি নাতিদীর্ঘ ভাষণ দিয়েছিলেন। প্রায় 50 মিনিট বা তারও একটু বেশি সময় ধরে ওই ভাষণে তিনি মোহাম্মদ ইউনুসকে তীব্র আক্রমণ করেন এবং তিনি তাকে বর্তমান হিংসা, নৈরাজ্য, সংখ্যালঘুদের উপরে অত্যাচারের মাস্টার মাইন্ড বলে অভিহিত করেছিলেন। আমাদের মনে পড়বে যে তখন ইউনুসকে মাস্টার মাইন্ড বলে অভিহিত করেছিলেন বাংলাদেশের সব গোলমালের। এই সময়ে 1 ডিসেম্বর যখন তিনি ভাষণ দিচ্ছিলেন, তখন কিন্তু ভারতের বিদেশ সচিব এর যে সফর সূচি যেটা আজকে শুরু হওয়ার কথা, তা তখনও চূড়ান্ত হয়নি। একটা আলোচনা হতে পারে এইরকম কথাবার্তা হচ্ছিল। তারপরে চূড়ান্ত হয় যে ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি ঢাকায় যাবেন এবং ঢাকায় ভারতের বিদেশ সচিব গেলে নিশ্চয়ই উচ্চ পর্যায়ের, এমনকি উচ্চতম পর্যায়ের আলোচনাও হতে পারে। এইরকম পরিস্থিতিতে শেখ হাসিনার এই ভিডিওটি যখন সামনে আসছে, যেটা তিনি ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে কথাবার্তা প্রসঙ্গে ডিজিটাল মাধ্যমে বলেছেন, তখন প্রায় একই ধরনের অভিযোগের পুনরাবৃত্তি করলেন তিনি। ইউনুসকে এই হত্যাকাণ্ড এবং নির্যাতন, সংখ্যালঘু অত্যাচার, বাংলাদেশের অগ্রগতিকে স্তব্ধ করে দেওয়ার দায়ী করলেন এবং ইউনুসেরও বিচার হবে এই ধরনের কথা তিনি বলে এটা স্পষ্ট করলেন যে ইউনুসের বিরুদ্ধে তার যে অভিযোগের তীব্রতা 1 তারিখ থেকে 9 তারিখের মধ্যে তা মোটেও কমেনি, বরং বেড়েছে। 2, তিনি আবার স্পষ্ট করলেন যে তিনি বাংলাদেশের রাজনীতি থেকে অবসর নিয়ে বার্ধক্যের বারাণসীতে কোথাও তিনি কাটাতে চাইছেন না, তিনি রীতিমতো যুদ্ধক্ষেত্রে থাকছেন। তিনি যুদ্ধক্ষেত্রে থাকছেন এবং তিনি এখন বাংলাদেশে যেতে না পারলেও বাংলাদেশের রাজনীতির প্রত্যেকটি মুহূর্ত সম্পর্কে তিনি ওয়াকিবহাল। তিনি আরো বোঝাতে চাইলেন যে ভারত যদি কোনো অতিরিক্ত কনসেশন দিতে চায় ঢাকার বর্তমান অসাংবিধানিক প্রশাসনকে, কেননা ইউনুসের প্রশাসনের কোনো সংস্থান তো সংবিধানে নেই যে হঠাৎ করে উপদেষ্টারা দেশ চালাবে, সুতরাং
সংবিধানের সংস্থান নেই এরকম একটি প্রশাসনই এখন ঢাকায় কাজ চালাচ্ছে। সেই উপদেষ্টা মণ্ডলীকে যদি কোনো কনসেশন ভারত দিতে চায় তাহলে শেখ হাসিনা অন্তত তার সঙ্গে নেই, এই বার্তাও দিয়ে রাখলেন বিক্রম মিস্ত্রির সফরের ঠিক আগে। সুতরাং বিক্রম মিস্ত্রি ভারতের বিদেশ সচিব, তার ঢাকা সফরের ঠিক আগে এই ধরনের একটি বার্তা যেটা শেখ হাসিনা দিয়েছেন সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। বাংলাদেশের পর এবার সিরিয়ার দিকে নজর রাখবো। সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আল আসাদকে রাশিয়ায় আশ্রয়। আসাদ ও তার পরিবারকে রাজনৈতিক আশ্রয় রাশিয়ার। মানবিক কারণে আসাদকে রাজনৈতিক আশ্রয় দাবি রাশিয়ার। গতকালই আসাদের সিরিয়া ছাড়ার কথা জানায় রাশিয়া। এর আগে আমরা দেখেছি শ্রীলঙ্কা, তারপর বাংলাদেশ এবং তারপর সিরিয়া, যেখানে রাষ্ট্রপ্রধানকে উৎখাত করার পর তার বাসভবন দখল করে নেওয়ার চেষ্টা বিরোধীদের। রবিবার থেকে এই ছবিটা কিন্তু একেবারেই দেখা গিয়েছে, বদলে গিয়েছে, এবং যেখানে সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আল আসাদকে রাশিয়ায় আশ্রয় নিতে হলো, কারণ গতকালই তার বাসভবন দখল করেন বিদ্রোহীরা। এবং একটা ভিডিওতেও দেখা গিয়েছে যে বিভিন্ন ক্ষেত্রে তার বাবা হাফিজের একটি মূর্তিও ভাঙছেন বিদ্রোহীরা। রীতিমতো উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আশিস দা, সিরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট আল আসাদকে রাশিয়া আশ্রয় নিতে হচ্ছে এবং রাশিয়া রাজনৈতিকভাবে তার পরিবারকে আশ্রয় দিয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, এটা নিয়ে যত রকম সব পরস্পর বিরোধী খবর রবিবার গভীর রাত অব্দি আসছিল, মানে ভারতীয় সময় রবিবার গভীর রাত অব্দি। তারপরে সেই সব জল্পনার অবসান হয় রবিবার মধ্যরাতের কিছুটা পরে, যখন এটা স্পষ্ট করে জানা যায় যে রাশিয়া আসাদকে এবং তার পরিবারবর্গকে আশ্রয় দিয়েছে এবং আসাদের প্লেনে গুলি করে নামানো ইত্যাদি ইত্যাদি নানান ধরনের জল্পনা, সেই জল্পনার একটা অবসান ঘটে। কিন্তু এটাও সত্যি যে আসাদ কি অবস্থায় আছেন, কোথায় আছেন তার ডিটেলস রাশিয়া কিছু জানায়নি এবং সেটা জানানো সাধারণভাবে হয়ও না। কিন্তু আসাদের বেঁচে থাকা এবং রাশিয়ায় আশ্রয় পাওয়াটা সাময়িকভাবে হলেও এটা এখন স্পষ্ট। এদিকে সিরিয়ার রঙ্গভূমিতে কিন্তু দ্রুত ঘটনা ঘটে চলেছে। আমরা জানি গোলান হাইটস, মানে সিরিয়া এবং অধিকৃত ইসরায়েল অধিকৃত আরব যে ভূমি, তার যে বর্ডার সীমানা, সেই গোলান হাইটসে ইসরায়েলের সঙ্গে সংঘর্ষের পরিস্থিতি চলছে। যদিও ফুল স্কেল ওয়ার বলতে যা বোঝায় তা এখনো শুরু হয়নি ঠিকই, কিন্তু গোলান হাইটসে উত্তেজনা অব্যাহত। সিরিয়ার বাহিনীর সিরিয়ার যে বিদ্রোহী বাহিনী তারা ওখানে সশস্ত্র ঘটনা ঘটাচ্ছে এবং ইসরায়েল বাহিনীও বড়সড় সেনাবাহিনী নিয়ে আসছে। অন্যদিকে ক্ষমতা হস্তান্তর, অর্থাৎ আসাদের প্রধানমন্ত্রীর হাত থেকে ক্ষমতা হস্তান্তরের ব্যাপারেও কথাবার্তা চলছে। কিভাবে হবে, কি নামে কিভাবে নতুন সরকার হতে পারে সে নিয়ে আলোচনা চলছে। সবটাই খুব তরল অবস্থায় রয়েছে সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতিটা। আরেকটু সময় গেলে মনে করা হচ্ছে যে আগামী 24 ঘন্টার মধ্যে ধীরে ধীরে ছবিটা স্পষ্ট হবে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আপনাকে। ফের আবাস নিয়ে দুর্নীতির অভিযোগ। নদিয়ায় এলাকাবাসীর তরফে দুর্নীতির অভিযোগ দায়ের জেলাশাসক দফতরে। শান্তিপুর ব্লকের ভোলাডাঙ্গা গ্রামের ঘটনা। নতুন তালিকায় 70টি ঘরের মধ্যে 50টিরও বেশি ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ। ফের আবাস নিয়ে দুর্নীতির অভিযোগ নদিয়ায় শান্তিপুর ব্লকের ভোলাডাঙ্গা গ্রামের ঘটনা। নতুন তালিকায় 70টি ঘরের মধ্যে 50টিরও বেশি ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ। আবাস যোজনায় ঘর পেল সুন্দরবনের 149টি পরিবার। দিদিকে বলতে ফোন করে ঘর পেল পরিবারগুলি। বসিরহাটের হিঙ্গলগঞ্জের 119 নম্বর বুথের ঘটনা। সঞ্জিত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সঞ্জিত, সুন্দরবনের 149টি পরিবার ঘর পেয়েছে, পরিবারগুলি কি জানাচ্ছে, কি বলছে তারা?
দেখো, পরিবারগুলো 2018-19 সাল থেকে তারা চেষ্টা করছিল যাতে আবাস যোজনার প্রকল্পে আওতায় তারা ঘর পান, কিন্তু বিভিন্ন সময় কখনো পঞ্চায়েতের মেম্বার, প্রধান সব ব্লক প্রশাসনকে জানিয়ে তাদের কিন্তু জিআই ট্যাগে যে নামের তালিকায় তাদের নাম ওঠেনি, এই নিয়ে কিন্তু তারা দিশেহারা হয়ে গেছিল। এমনি তুমি জানো, প্রত্যন্ত সুন্দরবনের অঞ্চলের মানুষ যেভাবে একদিকে নদীতে মাছ কাঁকড়া ধরে জীবিকা নির্বাহ করে, অন্যদিকে তাদের বারবার প্রাকৃতিক বিপর্যয়ে তারা দুর্যোগের মধ্যে পড়তে হয়, বিভিন্ন সময় তাদের উঁচু বাড়িতে চলে যেতে হয়, যার কারণেই তারা পাকা চেষ্টা করছিল। কিন্তু আর্থিক অনটন তো এমনটাই খারাপ, তারা এই করতে পারছিল না বলেই আবাস যোজনার প্রকল্প আয়ত্তে আসার চেষ্টা করছিল, কিন্তু এই ছিল না, বারবার দরবার করেছিল প্রশাসনে। কিন্তু এই গত 7 দিনে হিঙ্গলগঞ্জ ব্লকের সান্ডেলবি গ্রাম পঞ্চায়েতের সব বিভিন্ন পঞ্চায়েতে প্রায় 149টি পরিবার তারা কিন্তু দিদিকে বলো যে ফোন নম্বরে ফোন করে আবাস যোজনার প্রকল্পের কিন্তু আয়তন করে, এবং তারা কিন্তু রীতিমতো খুশি, আবেগ আপ্লুত। তারা ধন্যবাদ দিয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধানকে। তারা বলছেন দীর্ঘদিন ধরে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি, কখনো পঞ্চায়েতের জনপ্রতিনিধির কাছে দুয়ারে দুয়ারে ঘুরেছি, পাইনি। দিদিকে বলো ফোন করে যে বিশেষ করে আবাস যোজনার উপভোক্তাদের যে নামের লিস্টে তারা নাম তুলতে পেরেছে, রীতিমতো তারা খুশি। তারা চাই যে আগামী দিনে যাতে এইভাবে যা সাধারণ সামাজিক প্রকল্প থেকে সরকার, অর্থাৎ যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সরকারি প্রকল্প রয়েছে তার সুবিধা যাতে সহজ অর্থাৎ পায়, তার জন্য তারা সব রকম আশ্বস্ত করেছেন। পাশাপাশি এই নিয়ে কিন্তু রীতিমতো খুশি, এবং বিশেষ করে সেখানকার উপপ্রধান থেকে শুরু করে যারা পঞ্চায়েতের সদস্য আছে তারাও এই ঘটনায় তারা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বারবার বলেছেন, এবং বলেছেন যাতে আমরা চাই যে সাধারণ মানুষ এই সামাজিক প্রকল্প থেকে যাতে বঞ্চিত না হয়। তারা এই দিদিকে বলো ফোন নম্বর থেকে যে প্রকল্পের সুবিধা পেয়েছে, রীতিমতো তারা উৎসাহিত এবং তারা খুশি। ধন্যবাদ জানাবো সঞ্জিত তোমায়। প্রথম ফিচার ফিল্মেই চমক, এবার কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে নজর কাটছে পরিচালক সৌম্যদীপ ঘোষ চৌধুরীর ছবি 9 মাস 9 দিন এবং অন্তহীন। ফ্যান্টম প্রেগন্যান্সির মতো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার নিয়ে তৈরি এই ছবি একমাত্র বাংলা সিনেমা হিসেবে লড়াই করছে দেশের অন্যান্য ভাষার ছবির সঙ্গে। ছবির নেপথ্যের গল্প শোনালেন পরিচালক সৌম্যদীপ ঘোষ চৌধুরীর পরিচালনায় 9 মাস 9 দিন এবং অন্তহীন, এই একটি সিনেমা যেটা মহিলার গর্ভধারণ হওয়ার না হওয়ার পিছনের একটি গল্প। পরিচালক সৌম্যদীপ ঘোষ চৌধুরীর সঙ্গে কথা বলে আমরা যা জানতে পারি তাই আপনাদের সামনে তুলে ধরছি। আমাদের দেশের যে স্বাস্থ্য ব্যবস্থা, তাতে করে এদেরকে মানসিক রোগীর পর্যায়ে ফেলা হয়, এবং যে যখন ঘটনাটা ঘটে যায় ফ্যান্টম প্রেগনেন্সি অ্যান্ড অল, তারপর তাদের মানসিক চিকিৎসা করতে নিয়ে যাওয়া উচিত। বাট এখানে যেটা হয়, তারা ভাবে পেটের ভেতরে জিন ছিল, ভূত ছিল, তো তাদেরকে ব্রাত্য করে দেওয়া হয় সমাজ সংসার থেকে। তো সেই ডিলেমাটা নিয়ে আমার ছবিটা করার কথা আর কি। তো এটা হচ্ছে সেই সাবজেক্ট। দেখছি আমাদের এমনি মানে ক্যান্সার হলেই স্বাস্থ্য ব্যবস্থা ঠিক থাকে না, মানে স্বাস্থ্য ব্যবস্থা খুব সাপোর্ট করে না। সেখানে ফ্যান্টম প্রেগনেন্সিকে অ্যাড্রেস করবে তৃতীয় বিশ্বের একটা দেশ, সেটা একটু বাড়াবাড়ি। আমি জাস্ট অ্যাওয়ার্ড করার জন্য ছবিটা করেছি যে এটাও হয়, কারণ প্রচুর লোকের কাছ থেকে আমি ফিডব্যাক পেয়েছি, তারা জানেই না যেটা মানুষের হয়। পুরুষদের দর্শকদের কাছে আমার একটা মেসেজ, সেটা হচ্ছে সব বিবাহিত পুরুষরাই জানেন যে লোকে ভাবে যে মাতৃত্ব মানে মেয়ে মা হতে পারছে না, শুধুমাত্র মহিলাটার উপরই চাপ আসে। ব্যাপারটা এরকম নয়। মানে মহিলাটা ঘর সংসার পাড়া প্রতিবেশী পুকুর পাড়েই সীমাবদ্ধ থাকে। তার হাজব্যান্ডের জগৎটা আরও অনেক বড়। সে মাছ ধরতে যায়, যার প্রফেশন, কাজ করতে যায়, মদ খেতে যায়, আড্ডা দিতে যায়। এখন যেটা হয়, তার যে বন্ধুরা যে তাকে পেছনে লাগে বাবা হতে পারছে না বলে, সেটা যৌন ঈর্ষা থেকেই হোক বা যে কারণে হোক, সেটা অনেক সময় বিলো দ্য বেল্ট হয়। তো আমি এটাই বলতে চেয়েছিলাম ছবিটার মধ্যে দিয়ে যে শুধু বাচ্চা না হওয়াটা মহিলাদের একার সমস্যা নয়, মানে সামাজিক চাপটা পুরুষদেরকেও একই রকম ফেস করতে হয়, তারা তো অতটা ভোকাল হন না। ক্যামেরায় আনন্দ চক্রবর্তীর সঙ্গে জাগৃতি সিনহা, কলকাতা টিভি। কুলপির দৌলতপুরে কুপিয়ে ও গুলি করে খুন, নৃশংসভাবে খুনের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যকে। মূল অভিযুক্ত আইএসএফ কর্মী ইলিয়াস হালদার সহ গ্রেফতার 2, বাকি 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কুলপিতে তৃণমূল কর্মী তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে খুনের অভিযোগ সামনে আসছে। নৃশংসভাবে খুনের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যকে। মূল অভিযুক্ত আইএসএফ কর্মী ইলিয়াস হালদার। কোয়েল মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সেক্ষেত্রে এখনো পর্যন্ত কোয়েল, কি জানা যাচ্ছে, কারা এই ঘটনায় জড়িত? একেবারেই ভাস্বতী, দেখো, প্রথমত এই যে তৃণমূল পঞ্চায়েত সদস্য দৌলতপুরের নৃশংসভাবে খুন হয়েছে এবং যে অভিযোগ সামনে আসছে কুপিয়ে এবং গুলি করে খুন করা হয়েছে, এই খুনের ঘটনায় পুলিশের তরফে
ইলিয়াস হালদার এবং আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এরা পরিবারের যেমনটা দাবি, নিহতের পরিবারের, যে এরা স্থানীয় আইএসএফ কর্মী সমর্থক, এরা প্রত্যেকে আইএসএফ দল করে। অন্যদিকে কিন্তু এই খুনের ঘটনায় আরো 5 জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশের যেটা প্রাথমিক অনুমান, যে পুরানো যে রাজনৈতিক আক্রোশ, সেই আক্রোশের জেরেই কিন্তু খুন। তবে পরিবারের যেমনটা দাবি, এলাকাবাসীদের যেমনটা দাবি, যে নিহত নুরুদ্দিন হালদার সে কিন্তু একেবারেই এলাকায় যথেষ্ট তার প্রভাব ছিল এবং মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা ছিল। স্বাভাবিকভাবেই এলাকা দখলের লড়াই কারণেই কিন্তু এই খুন। অন্যদিকে কিন্তু যেটা রাজনৈতিক মহল থেকে যেরকম উঠে আসছে, যে ইলিয়াস হালদার এই খুনের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, ইলিয়াস কিন্তু সে বিধায়কের আশ্রিত, বিধায়কের অনুগামী। বিধায়কের সঙ্গে তৃণমূলের একাধিক মঞ্চে, একাধিক প্রোগ্রামে তাকে দেখা গিয়েছে। স্বাভাবিকভাবে এই যে দক্ষিণ গাজীপুর অঞ্চল, সেই দক্ষিণ গাজীপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি, তিনি যেমনটা দাবি করছেন যে এই খুনের ঘটনায় বিধায়কের ছেলেরাই কিন্তু জড়িত রয়েছে। অন্যদিকে বিধায়ক বলছেন, তিনি পাল্টা দাবি করছেন যে অঞ্চল সভাপতি যে অভিযোগ আনছে সেটা সম্পূর্ণ মিথ্যে। ইতিমধ্যেই দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছে দল বিরোধী কাজকর্মের জন্য। পাল্টা অঞ্চল সভাপতি এই খুনের ইন্ধন জগাচ্ছে বলে দাবি করছে কিন্তু বিধায়ক যোগরঞ্জন হালদার। স্বাভাবিকভাবে একেবারে যে দলের যে অন্দরের যে গোষ্ঠী কোন্দল, সেই গোষ্ঠী কোন্দল যেমন প্রকাশ্যে আসছে, অন্যদিকে কিন্তু রাজনৈতিক হিংসার কারণে এই খুন, সেই বিষয়টা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কারণ তোমাকে বলে রাখি, এই দৌলতপুর এলাকা, এই গ্রামেরই এক বাসিন্দা। গত বছর পঞ্চায়েত নির্বাচনের মুখে কর্মী, তিনি কংগ্রেসের সমর্থক ছিলেন, আলফাজউদ্দিন মোল্লা। তাকে তৃণমূল কর্মী সমর্থকরা পিটিয়ে খুন করে বলে অভিযোগ হয় এবং সেই ঘটনায় কিন্তু নিহত এই যে পঞ্চায়েত সদস্য তৃণমূলের নুরুদ্দিন হালদার, তার নাম এবং তার ছেলেপুলেদের নাম জড়িয়েছিল। স্বাভাবিক সেই যে কংগ্রেস কর্মী খুনের ঘটনা, অর্থাৎ এই যে রাজনৈতিক আক্রোশ পুরানো, তার থেকেও কিন্তু খুন হতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশের প্রাথমিক অনুমান, রাজনৈতিক পুরানো শত্রুতার জেরেই এই খুন। অন্যদিকে তৃণমূলের অন্দরে গোষ্ঠী কোন্দলের একেবারেই কিন্তু আভাস সামনে আসছে। পরিবার দাবি করছে কেবলমাত্র নুরুদ্দিনকে সরিয়ে আইএসএফ এলাকা দখলের জন্য এই খুন করেছে। স্বাভাবিকভাবে পুলিশের তরফে সমগ্র বিষয়টা খতিয়ে দেখার চেষ্টা করা হচ্ছে। এই মুহূর্তে এলাকা একেবারে থমথমে রয়েছে, এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। ধন্যবাদ তোমায়। সিএএ কে সুপ্রিম স্বীকৃতি, পূর্ব পাকিস্তান থেকে আগত ব্যক্তিকে নাগরিকত্ব প্রদান। 1969 সালে পূর্ব পাকিস্তান থেকে ভারতে আসেন আবেদনকারী। আইন অনুযায়ী 31/12/2014 আগে আগত অমুসলিমরা অনুপ্রবেশকারী নন, এমনটাই জানা যাচ্ছে। যে সুপ্রিম কোর্টের ইতিমধ্যেই যে বিষয় তুলে ধরা হয়েছে, যেখানে পূর্ব পাকিস্তান থেকে আগত ব্যক্তিকে নাগরিকত্ব প্রদান। 1969 সালে পূর্ব পাকিস্তান থেকে ভারতে আসেন আবেদনকারীরা। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। পল্লব দা, এই বিষয়ে কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, তুমি সবটাই মোটামুটি দিয়েছো, বলে দিয়েছো। বিষয়টা হচ্ছে যে এই সিএএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা অ্যাকচুয়ালি 1955 সালের ভারতীয় নাগরিকত্ব আইনের একটা সংশোধিত একটা রূপ। এই আইনটা 2019 সালে দেশে কার্যকর করার পর কিন্তু তুমুল বিতর্ক দেখা দেয় এবং সেই মতো ভারত সরকার স্টেপ নেবার চেষ্টা করলেও দিকে দিকে নানান বিরুদ্ধ আন্দোলন মাথা চাড়া দেয়, ফলে সেই স্টেপটা কিন্তু থমকে যায়। এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু স্পষ্ট জানালো যে সিএএ অনুযায়ী কিন্তু ওই 31/12/2014 অথবা তার আগে এই 3টে দেশ, অর্থাৎ পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে অমুসলিম যারা ভারতে এসেছেন তাদের কিন্তু ভারতীয় নাগরিকত্ব প্রাপ্য। কোনোভাবেই তাদের কিন্তু আবেদন না করতে পারার সুযোগ। এটা কিন্তু সুপ্রিম কোর্টের রায়, অতএব এই দৃষ্টান্ত কিন্তু আরো বহু মানুষ তথা লোকেদের কাছে আশীর্বাদ হতে পারে। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আপনাকে। পল্লব চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।
মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে 3 জনের। রবিবার রাতে বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ হয়, ঘটনাস্থলেই মৃত্যু হয় 3 জনের। ঘটনাস্থলে মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। বিস্ফোরণে বাড়ির ছাদ উড়ে যায় বলেও খবর পাওয়া যাচ্ছে। মুর্শিদাবাদের সাগরপাড়ায় বিস্ফোরণে বাড়ির ছাদ উড়ে যায়। মুর্শিদাবাদের সাগরপাড়ায় বোমা বিস্ফোরণে মৃত্যু হয়েছে 3 জনের। রাকিবুল ইসলাম প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। রাকিবুল, বোমা বাঁধতে গিয়ে বিস্ফোরণ কি জানা যাচ্ছে ঠিক? দেখো, গতকাল রাতে গভীর রাতে বোমা বাঁধতে গিয়েই কিন্তু বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে, আর তাতেই কিন্তু 3 জনের মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় আরো একজন রয়েছে বলে জানিয়েছেন স্থানীয় মানুষজন। তবে এই যে ঘটনা, অর্থাৎ বোমা বাঁধার ঘটনা, এই বোমা বাঁধার ঘটনায় কিন্তু 3 জনের মৃত্যু হয়েছে এবং তাদেরকে উদ্ধার করে পুলিশ তার ময়নাতদন্তের জন্য ইতিমধ্যেই পাঠিয়েছে। এই যে ঘটনাস্থলে, এই ঘটনাস্থলে বোমা বিস্ফোরণের ঘটনায় কিন্তু মৃত্যু হয়েছে কয়েকজনের, সেটাই নয়, তার পাশাপাশি কিন্তু একটি বাড়ি পুরো ভেঙে পড়েছে। অর্থাৎ এই যে বোমা বিস্ফোরণ, এই বোমা বিস্ফোরণের ঘটনায় কিন্তু স্থানীয় যে সিপিএম প্রাক্তন বিধায়ক ইউনূস সরকার, তিনিও যেটা জানাচ্ছেন যে এই বোমা বিস্ফোরণ কিন্তু সাধারণ বোমা বলে মনে হচ্ছে না, কেননা বোমা বিস্ফোরণের সাধারণত যে বোমা বিস্ফোরণ, সেই বোমা বিস্ফোরণ কিন্তু বাড়ি ভেঙে পড়েছে, যার ফলে কিন্তু অন্য কিছু বিস্ফোরণ হয়েছে কিনা তার তদন্তের দাবি জানিয়েছেন পুলিশ প্রশাসনকে। পাশাপাশি এই ঘটনাস্থল পরিদর্শনে ইতিমধ্যে নেমেছে বম ডিসপোজাল স্কোয়াড বাহিনী এবং বম ডিটেকটিভ স্কোয়াড বাহিনী। পাশাপাশি রয়েছে সিআইডির একটা টিম, অর্থাৎ সিআইডির টিমও এসে পৌঁছিয়েছে। যদিও এখন পর্যন্ত এই তদন্ত কতদূর এগোলো এই পর্যন্ত পুলিশের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই যে বোমা বিস্ফোরণের ঘটনা, এই ঘটনায় কিন্তু এই এলাকার মানুষজন যথেষ্ট আতঙ্কে রয়েছে, কেননা এই যে বোমা বিস্ফোরণ, এই বোমা বিস্ফোরণ কিন্তু ভয়ঙ্কর ভাবে হয়েছে, যেটাতে বাড়ি ঘর ভেঙে পড়েছে এবং সেখানেই ঘটনাস্থলেই 3 জনের মৃত্যু হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় একজন রয়েছে। এটা কি কারণে বোমা বাঁধার কাজ করছিল এবং গভীর রাতে, অর্থাৎ বর্তমান যে ঠান্ডার পরিস্থিতি, সেই ঠান্ডার পরিস্থিতিতে কুয়াশার অন্ধকারেই বোমা বাঁধার কাজ করছিল এমনটা, এবং বসতকারী ঘনবসতির মধ্যেই কিন্তু সেই বাড়ি অবস্থিত। এবং এই যে ঘটনার একের পর এক রহস্য যত বেলা গড়াচ্ছে ততই কিন্তু উঠে আসছে। জানা গিয়েছে যে তারা পরিযায়ী শ্রমিকের কাজ করতেন এবং এলাকায় ছোটখাটো ব্যবসায় জড়িত ছিল যারা মারা গিয়েছেন, অর্থাৎ যাদের মৃত্যু হয়েছে তারা, এমনটাই কিন্তু পরিবার সূত্রে জানা গিয়েছে। তবে সাধারণ মানুষ যেটা প্রশ্ন করছে যে এই যে বোমা বাঁধার কাজ, সেই বোমা বাঁধার কাজ কেন করছিল, কি কারণে করছিল, তারও তদন্তের দাবি জানিয়েছে পুলিশ প্রশাসনের কাছে। এবং পুলিশ প্রশাসন পুরো ঘটনাস্থল ব্যারিকেড করে রেখেছে এবং স্থানীয় মানুষজনকে সেই ঘটনাস্থলে যেতে বারবার করে বারণ করছে, কেননা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটতেই পারেনি। অন্যদিকে বম ডিটেকশন ক্যাম্প এবং বম ডিসপোজাল স্কোয়াড বাহিনী তারাও এসে পৌঁছিয়েছেন, সিআইডি টিমও এসে পৌঁছিয়েছেন, তারাও পরিদর্শন করছেন এবং ঘটনার তদন্ত শুরু করেছেন ইতিমধ্যেই। যদিও এখন পর্যন্ত এই ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রাক্তন বিধায়ক সিপিএম এর ইউনূস সরকার। অন্যদিকে সাধারণ মানুষ কিন্তু আতঙ্কের পাশাপাশি একাধিকবার বলছে দোষীদেরকে পাকড়াও করে সঠিক যেন শাস্তি দেওয়া হয় এবং তদন্ত ভালোভাবে সঠিকভাবে করা হয় বলে জানাচ্ছেন স্থানীয় মানুষজন। ধন্যবাদ তোমায়। সুনীল বানসালের সঙ্গে বাংলার বিজেপি সাংসদদের বিশেষ বৈঠক। দিল্লির বাসভবনে বিজেপি সাংসদদের সঙ্গে বৈঠক, এমনটাই জানা যাচ্ছে। বাংলার বিজেপি সাংসদদের সঙ্গে বিশেষ বৈঠক সুনীল বানসালের। দিল্লির বাসভবনে বিজেপি সাংসদদের সঙ্গে হবে এই বৈঠক। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অঞ্জন দা, কি জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে, কারা কারা থাকছেন বৈঠকে? দেখো, 12 জন সাংসদের মধ্যে 8 জন উপস্থিত ছিলেন লোকসভার এবং রাজ্যসভার একজন সাংসদ, দুজনের মধ্যে একজন সাংসদ উপস্থিত ছিলেন। বনসাল কার্যত ভৎসনা করে যে বলতে পারো এবং বলেছে যে সাংসদরা কেন এলাকায় যায় না, এলাকায় কেন সময় দেন না, এবং তিনি কার্যত সতর্ক করে বলেছেন যে আপনারা এই সেশন শেষ হয়ে যাওয়ার পর থেকে এলাকায় সময় দিন। সদস্য সংগ্রহের করুণ হাল তিনি জানতে চান সাংসদদের কাছে এবং বেশ কিছু সাংসদের নাম বলে তিনি দেখান যে কোন কোন এলাকায় সদস্য সংগ্রহ কতটা হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গের যেসব বিজেপির সাংসদরা ছিলেন তারা
বংশালের কাছে দাবি করেন যে কেন্দ্রের উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে সাংসদদের কিছু বক্তব্য আছে এই রাজ্যে ইমপ্লিমেন্ট করার জন্য। সেক্ষেত্রে সিদ্ধান্ত হয়েছে চলতি মাসে দ্বিতীয়বার বৈঠক হবে এবং সেখানে রাজ্যের উন্নয়নে কেন্দ্রের কিরকম ভূমিকা হওয়া উচিত, কিভাবে প্রচার করা উচিত এবং কি কি কাজ করা উচিত তাই নিয়ে আলোচনা হবে। ধন্যবাদ জানাবো অঞ্জন দা আপনাকে। বিশেষ প্রতিনিধি অঞ্জন রায় ছিলেন ফোন লাইনে। আপনাদের জানিয়ে রাখবো সুনীল বানসালের সঙ্গে বিজেপি সাংসদদের বৈঠক এবং বাংলায় বিজেপি সাংসদদের বিশেষ বৈঠক। ইতিমধ্যে বিজেপি সাংসদদের সতর্ক করেছে নিজের এলাকায় সময় দেওয়ার নির্দেশ বানসালের। পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদদের সঙ্গে দিল্লির বাসভবনে বৈঠক রয়েছে সুনীল বানসালের সঙ্গে বাংলার বিজেপি সাংসদদের বৈঠক। নিজের সংসদীয় এলাকায় বিশেষভাবে নজর রাখার নির্দেশ দিয়েছেন সুনীল বানসাল। নন্দীগ্রামে সমবায় ভোটে বোমাবাজির পর তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। ভোট শেষ হওয়ার পর রাতভর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। ঘটনায় পথ অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে তৃণমূল কর্মীরা। নন্দীগ্রামের কালীচরণপুরের 7 নম্বর জলপাই গ্রামের ঘটনা। নন্দীগ্রামের সমবায় ভোটে বোমাবাজির পর তৃণমূল কর্মীকে খুনের অভিযোগ। ভোট শেষ হওয়ার পর রাতভর হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সৌম্যজিৎ, আজ তৃণমূল কর্মীরা বিক্ষোভ করছেন সকাল থেকে, কি পরিস্থিতি, কি ছবি উঠে এলো? দেখো ভাস্করদি, গতকালকেই সমবায় নির্বাচনে জয়ের পরে রীতিমত নন্দীগ্রাম জুড়ে তাণ্ডব চালিয়েছে বিজেপি। নন্দীগ্রামের কালীচরণপুর গ্রাম পঞ্চায়েতের 7 নম্বর জলপাই গ্রামের বাসিন্দা গুরুপদ মণ্ডল এবং বিষ্ণুপদ মণ্ডল রীতিমতো তাকে খুন করা হয়েছে, এমনটাই তার পরিবারের অভিযোগ। এবং তার পরিবার যেটা অভিযোগ করছে যে রাত্রিবেলায় প্রায় 50 জনের মতো বিজেপি কর্মী সমর্থক হঠাৎই তাদের দরজা লাথি মারতে মারতে দরজা খুললে রীতিমতো দুই ভাইকেই ভোজালি দিয়ে পেট মারা হয় এবং তারপরে কিন্তু তমলুক হাসপাতালে নিয়ে এলে বিষ্ণুপদ মণ্ডলের মৃত্যু হয়। এবং সেই ঘটনায় কিন্তু সকাল থেকেই ধর্মঘটের ডাক দিয়েছিল তৃণমূল। গোটা নন্দীগ্রাম জুড়ে কিন্তু তারা ইতিমধ্যেই ধর্মঘট তারা বিক্ষোভ প্রদর্শন করছে, টায়ার জ্বালিয়ে গাছের গুড়ি ফেলে। পুরো নন্দীগ্রাম কিন্তু এখন রীতিমতো স্তব্ধ, কারণ তৃণমূল বিভিন্ন জায়গায় নন্দীগ্রামের দিকে দিকে তারা এখন বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং তাদের যেটা দাবি যে যতদিন না পর্যন্ত সঠিক তদন্ত হবে কি তারা এর সাথে দোষী তাদেরকে যতক্ষণে গ্রেপ্তার করা হবে তারা অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চালিয়ে যাবে। ধন্যবাদ সৌম্যজিৎ। যে খবরে নজর রাখবো, শারীরিক অসুস্থতার কারণে ব্যাংশালে সিবিআইয়ের বিশেষ আদালতে হাজিরা দিতে পারছেন না সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু। প্রেসিডেন্ট জেল কর্তৃপক্ষ সিবিআইকে চিঠি দিয়ে বিষয়টি ইতিমধ্যেই জানিয়েছে। আজ ব্যাংশাল কোর্টে হাজিরা দিতে পারছেন না সিবিআইয়ের যে বিশেষ আদালত, সেখানে কালীঘাটের কাকু হাজিরা দিতে পারছেন না, এমনটাই জানানো হয়েছে। এবং যেমনটা জানা যাচ্ছে যে আজ আদালতে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু এখনো পর্যন্ত শারীরিকভাবে তিনি অসুস্থ রয়েছেন, ভর্তি রয়েছেন প্রেসিডেন্সি জেলের হাসপাতালে এবং আদালতে তিনি হাজিরা দিচ্ছেন না, এমনটাই জানানো হয়েছে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের তরফে। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। শুভঙ্কর, এর আগে তিনি ইডির করা মামলায় জামিন পেয়েছিলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে এবং আজ তার ব্যাংশাল কোর্টে হাজিরা দেওয়ার কথা ছিল, কিন্তু তিনি হাজিরা দিচ্ছেন না। এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, জেল কর্তৃপক্ষ কি জানিয়েছে সিবিআইকে চিঠি মারফত? যে সিবিআইকে যে চিঠি দেওয়া হয়েছে জেল থেকে, এবং সেটিতে কিন্তু স্পষ্ট বলা হয়েছে যে কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্র তিনি শারীরিকভাবে এই মুহূর্তে অসুস্থ এবং ফিজিক্যালি আনফিট, যে কারণে তিনি কিন্তু আজ হাজিরা দিতে পারছেন না। এবং শুনানি যখন শুরু হয় এই মামলার, সিবিআইয়ের যিনি আইনজীবী তিনি বিষয়টি উত্থাপন করেন এবং তারপর যিনি বিচারক তিনি কিন্তু স্পষ্ট জানিয়েছেন এই নিয়ে পঞ্চমবার সিবিআইয়ের তরফ থেকে প্রোডাকশন ওয়ারেন্টের আর্জি বা আবেদন জানানো হয়েছে আদালতে। এবং এখানেই তিনি সবথেকে বড় প্রশ্ন তোলেন যে সিবিআই তাহলে কেন চুপ করে বসে রয়েছে যদি প্রোডাকশন ওয়ারেন্ট জারি হয়ে গিয়ে থাকে, এবং সেইখানে দাঁড়িয়ে সেখানে জেলের তরফ থেকে যদি বিষয়টিকে এন্টারটেইন না করা হয়, যদি দেখা যায় যে জেলের তরফ থেকে বারবার বলা হচ্ছে তিনি শারীরিকভাবে অসুস্থ, তিনি হাজিরা দিতে পারছেন না, তাহলে কেন একটি আইনের ধারা উল্লেখ করে বিচারক তিনি জানিয়েছেন সেকশন 267 যে কেন তাকে পেপার অ্যারেস্ট বা ফর্মাল অ্যারেস্ট করা গেল না সিবিআইয়ের তরফ থেকে।
এবং এইখানেই কিন্তু সিবিআইয়ের যে গ্রহণযোগ্যতা সেই নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন, কেন ক্ষমতা বলে বা বলা যেতে পারে আইনের ধারায় তাকে অ্যারেস্ট করা গেল না। হ্যাঁ, এক্ষেত্রে সিবিআই অবশ্যই চাইছে, তারা জানিয়েছেন আদালতে যে তারা আইনি পথে বিষয়টি চাইছেন এবং সেখানে নিয়ম মাফিক, অর্থাৎ তারা চাইছেন যে শোন অ্যারেস্ট করতে এবং প্রোডাকশনের পর প্রোডাকশন ওয়ারেন্ট জারি এবং তারপর প্রোডাকশনের পর কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্রকে শোন অ্যারেস্ট করতে। কিন্তু এখানে কিন্তু বিচারক বারবার বলছেন যে এই নিয়ে প্রায় পঞ্চমবার প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আবেদন করা হয়েছে সিবিআইয়ের তরফ থেকে এবং প্রত্যেকবারই কিন্তু দেখা গিয়েছে তারা বিফল হয়েছে, সিবিআই বিফল হয়েছে। এবং আজকেও কিন্তু বিচারকের তরফ থেকে বলা হয়েছে যে তারা কি জেলে যেতে পারেন, জেলে গিয়ে কি তাকে গ্রেফতার করতে পারেন, এরকম কোনো প্রভিশন কি রয়েছে, সেই বিষয়টি নিয়ে কিন্তু সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছে যে না, আগামীকাল তারা চাইছেন যে কালীঘাটের কাকু বা সুজয় কৃষ্ণ ভদ্রের যদি তিনি ফিজিক্যালি হাজিরা দিতে না পারেন তাহলে যেন ভার্চুয়ালি তাকে জেল থেকে তার হাজিরা হয় এবং তারপর তারা সেই বিষয়টিতে তারা শোন অ্যারেস্ট তাকে করতে পারবেন। এবং তোমায় জানিয়ে রাখি, এখানেই কিন্তু বিচারক প্রশ্ন তুলেছে যে একটা দীর্ঘ সময় সিবিআই পেয়েছে, সেইখানে দাঁড়িয়ে কেন তারা আইন বলে তাকে অ্যারেস্ট করতে পারলেন না। অন্য একটি মামলায় বা ইডি মামলায় সুজয় কৃষ্ণ ভদ্র তিনি জামিন পেয়েছেন ঠিকই, কিন্তু তিনি তো জেলে রয়েছেন। তাহলে কি তাকে এখন বলা যেতে পারে যে তিনি জেল কাস্টাডিতে রয়েছেন বা জুডিশিয়াল কাস্টাডিতে রয়েছেন? আদৌ তিনি জেলবন্দি, এটা কি বলা যেতে পারে? সেখানে কিন্তু তারা জানাচ্ছেন বা সিবিআই তরফ থেকে জানানো হয়েছে যেহেতু সেই বেল এখনো পর্যন্ত জেলে গিয়ে পৌঁছায়নি বা সেই বেলের যে বলা যেতে পারে নির্দেশ সেটি পৌঁছায়নি, তাই সুজয় কৃষ্ণ ভদ্র এখনো পর্যন্ত কিন্তু জেলেই রয়েছেন। সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে এই কারণেই বারবার তারা প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আবেদন করছেন এবং আগামীকাল সিবিআই তরফ থেকে যে আবেদন করা হয়েছে আজ আদালতে, আগামীকাল ভার্চুয়ালি সুজয় কৃষ্ণ ভদ্রকে যদি হাজিরা দেওয়া যায় বা এই মামলা যদি সেখানে শুনানি হয়, স্বাভাবিকভাবেই কিন্তু এই বিষয়টি উত্থাপন করা হয়েছে। বিচারক কিন্তু স্পষ্ট জানিয়েছেন যে তিনি সব দিকগুলো দেখবেন, তিনি যে নির্দেশ দেবেন সেটি কিন্তু অবশ্যই হাইকোর্ট এবং সেই সঙ্গে সুপ্রিম কোর্ট। কেননা এক্ষেত্রে জানিয়ে রাখা ভালো যে সুজয় কৃষ্ণ ভদ্রের কিন্তু অন্তর্বর্তীকালীন জামিন মামলা সেটি কিন্তু এই মুহূর্তে পেন্ডিং রয়েছে, যেটি আগামী 20শে ডিসেম্বর শুনানি রয়েছে বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। সেখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু সেই মামলার যেরকম শুনানি রয়েছে সেদিকেও তাকিয়ে রয়েছে। একই সঙ্গে সুপ্রিম কোর্টে এই বিষয়ে কী প্রভিশন রয়েছে সেই বিষয়টিও বিচারক অবশ্যই দেখবেন। এবং এই মুহূর্তে ভাষ্যতি অর্ডার কিন্তু রিজার্ভ রয়েছে, আর কিছুক্ষণ পর কিছু বেলা গড়ালে হয়তো সেই অর্ডার আমরা জানতে পারবো, সেখন অবশ্যই জানাবো। তবে এই নিয়ে কিন্তু এই যে প্রোডাকশন ওয়ারেন্ট এবং বারবার প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আবেদন করতে আসা, বারবার বিচারকের কাছে আসা, এটি নিয়ে কিন্তু বিচারক বড়সড় প্রশ্ন তুলেছেন এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে সিবিআইয়ের যে কার্যকারিতা সেই নিয়ে একদমই এবং সেই জায়গায় সিবিআই পরবর্তীতে কি পদক্ষেপ নেয় সেদিকেই নজর থাকবে। ধন্যবাদ জানাবো শুভঙ্কর মণ্ডল, আমাদের প্রতিনিধি ছিলেন সরাসরি আমাদের সঙ্গে। বাংলাদেশে যা চলছে তা আমরা ভালো চোখে দেখছি না। আমরা সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে কাজ করি। ফেক ভিডিও চালিয়ে পরিস্থিতি নষ্ট করার থেকে বিরত থাকার অনুরোধ। কিছু সংবাদ মাধ্যমকে প্ররোচনা সৃষ্টি হতে পারে এমনও কোনো মন্তব্য করবেন না। দেবাশিস সেনগুপ্ত আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। দেবাশিস দা, কি জানা যাচ্ছে বিষয়ে? অধিবেশন কক্ষে মুখ্যমন্ত্রী একটি ছোট্ট বিবৃতি দেন, যে বিবৃতির মধ্যে তিনি জানান এবং সকলের কাছে আবেদন রাখেন, বিধায়ক থেকে শুরু করে সকলের কাছে আদায়ক রাখেন যে বাংলাদেশে যা চলছে তা আমরা ভালো চোখে দেখছি না। দাঙ্গা যারা করে তারা কিছু মানুষ করে, গুন্ডা তারা করে, হ্যাঁ, সবাই এর কাজে করে না। দুপারের মানুষদের কথা বলছে, অর্থাৎ সবার কাছে আবেদন আমরা যাতে এমন কোনো মন্তব্য যাতে না করি যাতে বিব্রত হতে পারে, দুপাশের পরিবেশ ভারসাম্য রক্ষা খারাপ হতে পারে। অর্থাৎ আমরা সংযত থাকবো। আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ একসাথে কাজ করি। কিছু সংবাদ মাধ্যমের কাছেও আবেদন করেন যে একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু ফেক ভিডিও চালিয়ে পরিস্থিতি নষ্ট করার চেষ্টা করছে, এর থেকে বিরত থাকুন। এবং সরকারের কিছু পলিসি আছে, অনেকে যিনি বলেন যে সরকার বেশ কিছু পলিসি আছে, অনেকে আসতে চাইছেন কিন্তু তারা আসতে পারছেন না, কেন বর্ডার যেহেতু গার্ডদের বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স, সেখানে তিনি সেখানে উল্লেখ করেন যে সেখানে কিন্তু যারা প্লেনে করে আসেন, যাদের পয়সা আছে তারা প্লেনে করে আসতে পারছেন, কিন্তু যারা গরিব মানুষ তারা কিন্তু বর্ডারে সেখানে আটকে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু যদি কেন্দ্রীয় সরকারের যে গাইডলাইন আছে তাকেই কিন্তু মান্যতা দেয় রাজ্য। এবং তিনি সবার কাছে দিকে আরেকটু বলেন যে আমরা এমন একটা দৃষ্টান্ত সৃষ্টি করি এই একটা উদ্ভূত পরিস্থিতিতে, যে সৃষ্টি করবে বাংলা দেখিয়ে দেবে
যে কেউ যদি বিচ্ছিন্ন করতে আসে তার জবাব পাবে। এবং তিনি এই প্রসঙ্গ বলে যে কিছু ফেক ভিডিওতে দেখা গিয়েছে সেখানে কিন্তু কলকাতা দখল করে নেওয়া এবং বিভিন্ন জায়গা দখল করে নেবে, এমনটাই ওপার বাংলা থেকে বেশ কিছু ফেক ভিডিও আসছে। যেক্ষেত্রে তিনি কিন্তু এটাও জানিয়ে দিয়েছেন বাংলা বিহার কেউ নিয়ে নেবে আর আমরা বসে বসে লেভেল চুজ খাবো, অর্থাৎ আমরা বসে থাকবো এমনটা নয়। অর্থাৎ আমরাও যে শক্তিশালী, আমরা তার লড়াই জবাব দিতে পারবো, কিন্তু সবাই যাতে আমরা সবাইকে রক্ষা করতে পারি এই আবেদন তিনি রাখেন। আর তিনি আশা প্রকাশ করেছেন যে ক্যাবিনেট সচিব গিয়েছেন এবং আগামীকাল বৈঠক রয়েছে, সেখানে শান্তি ফিরে আসবে। এবং আবারও তিনি যেটা আবেদন করছেন যে অন্য কারো উস্কানিতে যাতে আমরা উস্কানো না দিই এবং সকলে মিলে যাতে আমরা একসঙ্গে থাকি এবং বাংলা একটা দৃষ্টান্ত দেখাবে দেশের মধ্যে, দেশের যে অখণ্ডতা, সবাই মিলে আমরা সমস্ত মানুষ যে এক জায়গায় থাকি তারও কিন্তু আবার নিদর্শন দেবে, এমনটাই কিন্তু আবেদন রাখলেন মুখ্যমন্ত্রী আজ বিধানসভার অধিবেশন। ধন্যবাদ দেবাশিস। আরও এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।